আসসালামু আলাইকুম। মেডিসিন মেনিয়া গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা টপিকস ডিসকাশন করব, যার নাম হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। তো নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এই সিনড্রোমটা ডেভেলপ করতেছে কেন। টিউমার বা ম্যালিগন্যান্ট সেলটা লাইসিস হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, টিউমার বা ম্যালিগন্যান্ট সেলটা লাইসিস হয়ে যাওয়ার পিছনে কারণটাই কি বলেন তো? তার কারণটা আমরা এই ক্যান্সার সেলটাকে মারার জন্য সাইটোটক্সিক কেমোথেরাপি ব্যবহার করতেছি। হ্যাঁ, সাইটোটক্সিক কেমোথেরাপি দিচ্ছি এই ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলার জন্য। ঠিক আছে, আমরা আসলে রোগীটার ভালো করতে চাচ্ছি, কিন্তু ভালো করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে। কেন খারাপ হয়ে যেতে পারে দেখেন তো। এই যে ম্যালিগন্যান্ট সেলগুলা, সে যখন লাইসিস হবে, আমরা কি জানি বলেন তো? সেলের ভিতরে মেজর ক্যাটায়ন কি বলেন তো? বা প্রতিটা সেলের ভিতরে কোন আয়নটা খুব রিচ থাকে? সেটা পটাশিয়াম আয়ন। আচ্ছা, কেন সেলের ভিতরে পটাশিয়াম আয়ন খুব রিচ থাকে? ডিউ টু সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প। সে সবসময় সেলের ভিতরে পটাশিয়াম ঢুকায় আর সোডিয়ামকে সেল থেকে বাইর করে দেয়। তাহলে টিউমার লাইসিস সিনড্রোমে যেহেতু এখানে আমরা একসাথে অনেকগুলো ম্যালিগন্যান্ট সেলকে কেমোথেরাপি দিয়ে মেরে ফেলতেছি, তাহলে সেক্ষেত্রে যখন সেল লাইসিস হবে, তাহলে সেলের ভিতর থেকে পটাশিয়ামটা বাইরে বের হয়ে আসবে না? তাহলে সেলের থেকে যদি পটাশিয়াম বাইরে বের হয়ে আসে, তখন আমাদের ব্লাডে কি ডেভেলপ করবে? হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করবে না? এবং হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করলে আমাদের হার্টে কি হয় বলেন তো? আমাদের হার্টে এরিথমিয়া ডেভেলপ করে। আচ্ছা, এই যে সেলগুলা লাইসিস হলো, সেলগুলোর ভিতরে আর কি থাকে বলেন তো? সেলের ভিতরে হিউজ অ্যামাউন্ট অফ ফসফেট আয়ন থাকে না? PO4 3 মাইনাস। ফসফেট আয়ন অনেক বেশি পরিমাণ থাকে না? তাইলে এই ফসফেটগুলো যখন বাইরে বের হয়ে আসবে, যেহেতু সেলটা ডেস্ট্রয় হয়ে গেছে, তার ভিতরে যে ম্যাটেরিয়াল সব তো বের হয়ে আসবে, তাহলে এই ফসফেটটা বাইরে বের হয়ে আসবে না? তাহলে পেশেন্টের কি ডেভেলপ করলো? হাইপার ফসফেটেমিয়া ডেভেলপ করলো না? তাহলে টিউমার লাইসিস সিনড্রোমে কি কি ডেভেলপ করলো এখন পর্যন্ত? পটাশিয়াম লেভেল বেড়ে গেল, তার সাথে ফসফেট লেভেল বেড়ে গেল। আচ্ছা, ফসফেটটা তো একটা নেগেটিভলি চার্জড মলিকুল। আপনারা জাস্ট এইটুকু অংশ সাপোজ চিন্তা করেন, এটা আমি একটা আমাদের বডির একটা ব্লাডের একটা পিকচার দিলাম। আমাদের ব্লাডের মধ্যে আয়োনাইজড ক্যালসিয়াম থাকে না, 2+। তাহলে দেখেন তো, তার চার্জটা নেগেটিভ। আর এই আয়োনাইজড ক্যালসিয়াম, তার চার্জটা পজিটিভ, যেটা ফ্রিলি আমাদের ব্লাডে মুভ করতেছে, হ্যাঁ, ক্যালসিয়ামটা। তাহলে এই পজিটিভ আর এই নেগেটিভ চার্জ একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয়ে যাবে না? আমরা কেমিস্ট্রি থেকে এই জিনিসটা জানি না যে বিপরীতধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে? তাহলে কি হবে? তাহলে এরা আমার বডিতে কি করবে বলেন তো? প্রিসিপিটেশন হবে। প্রিসিপিটেশন হবে যেহেতু একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেন তো, যেহেতু এই আয়োনাইজড ক্যালসিয়ামটা এই নেগেটিভলি চার্জড ফসফেট আয়নের সাথে বাইন্ড করে ফেলছে, তাহলে আমার আপনার বডিতে ক্যালসিয়াম ভ্যালুটা কি হবে বলেন তো? আয়োনাইজড ক্যালসিয়াম ভ্যালুটা কমে যাবে না? বা আমার বডিতে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে না? খেয়াল করেন তো, টিউমার লাইসিস সিনড্রোমে এতক্ষণ পর্যন্ত বাড়লো কি কি? প্রথমে বাড়লো পটাশিয়াম, তারপরে বাড়লো ফসফেট। ফসফেট বাড়ার কারণে সে যখন ক্যালসিয়ামের সাথে বাইন্ড করলো, তখন আমার বডিতে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণটা কমে গেল। তো আয়োনাইজড ক্যালসিয়াম যদি কমে যায়, তখন আমাদের বডিতে কি হয় বলুন তো? আমাদের সিএনএস তখন স্টিমুলেটেড হয়ে যায় না? তখন পেশেন্টের সিজারের রিস্ক বাড়ে। তারপর কি না বলে, হাইপোক্যালসিমিয়া তার কি হয় বলেন তো? কার্পোপ্যাডাল স্পাজম হয়, এই যে ট্রসিয়াস সাইন ডেভেলপ করে, বস্টেক সাইন ডেভেলপ করে। এরা আসলে সবকিছু নিউরো এক্সাইটেবিলিটির কারণে হয়। ঠিক আছে, নিউরো এক্সাইটেবিলিটির কারণে হয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত গেল পটাশিয়ামের গল্প, এতক্ষণ পর্যন্ত গেল ফসফেটের গল্প, এতক্ষণ পর্যন্ত গেল ক্যালসিয়ামের গল্প। এই যে শুরুতে আমি আপনাদেরকে একে দেখালাম যে একটা ম্যালিগন্যান্ট সেল, তাহলে ম্যালিগন্যান্ট সেল খুব র্যাপিডলি ডিভাইড করে না? তার মানে কি তার জেনেটিক ম্যাটেরিয়ালটা খুবই অ্যাক্টিভ না? তার মানে কি তার এখানে খুব বড় নিউক্লিয়াস থাকে না? তাহলে এই বিগ নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলুন তো? পিউরিন এবং পাইরিমিডিন থাকে না? তাহলে এই বিগ সেলগুলা বা এই বিগ নিউক্লিয়াস কন্টেনিং সেলগুলো যখন লাইসিস হবে, তখন কি হবে? আমাদের এই সেলের ভিতর থেকে এই নিউক্লিক অ্যাসিডগুলো কি ব্লাডে বের হয়ে আসবে না? বলেন তো, নিউক্লিক অ্যাসিডগুলো কি ব্লাডে বের হয়ে আসবে না? তারপর কি হবে? এই নিউক্লিক অ্যাসিডগুলো এরপর ভেঙে যাবে। হ্যাঁ, যেহেতু নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকতেছে, আমি এনএ দিয়ে বুঝলাম নিউক্লিক অ্যাসিড, তার মধ্যে থাকতেছে পিউরিন। হ্যাঁ, তাহলে এই পিউরিনটা তারপর কিসে কনভার্ট হবে বলেন তো? এই পিউরিনটা কনভার্ট হবে আমাদের বডিতে হাইপোজেনথিনে। ঠিক আছে, হাইপোজেনথিনে। হাইপোজেনথিন থেকে আমাদের বডিতে কি হবে তৈরি, কি কি তৈরি হবে বলেন তো? আমাদের বডিতে তৈরি হবে জেনথিন। ঠিক আছে, আর এই জেনথিন থেকে আমাদের বডিতে তৈরি হবে ইউরিক অ্যাসিড।
খেয়াল করেন কিন্তু প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট। ইউরিক অ্যাসিড, তাহলে দেখেন তো, এই যে হাইপোজেনথিন থেকে জেনথিন হলো এবং জেনথিন থেকে হচ্ছে ইউরিক অ্যাসিড হলো, এখানে হচ্ছে একটা এনজাইম কাজ করবে। সেই এনজাইমটার নাম কি বলেন তো? সেই এনজাইমটার নাম হচ্ছে জেনথিন অক্সিডেস। অর্থাৎ এই এনজাইমটার মাধ্যমে আমার বডিতে পিউরিন পাইরিমিডিন মেটাবলিজম হয়ে ইউরিক অ্যাসিড তৈরি করবে। এখন ইউরিক অ্যাসিড তো নর্মালি আমার আপনার বডিতে রাইট নাও প্রেজেন্ট, সেটা ফিজিওলজিক্যাল একটা নর্মাল লিমিটের মধ্যে। কিন্তু যখন এই বেশি বেশি নিউক্লিক অ্যাসিড থেকে যখন হচ্ছে বেশি বেশি ইউরিক অ্যাসিড তৈরি হবে, সে তখন কি করবে বলেন তো? সে তখন হচ্ছে আমার রেনাল টিউবিউলকে সে হচ্ছে ব্লক করে ফেলবে। আমরা যদি রেনাল টিউবিউলের ছবিটা একটু একটু আঁকি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, thick ascending lip of loop of Henle, thin ascending limb of loop of Henle, distal convoluted tubule, and then হচ্ছে কালেক্টিং টিউবিউল। তো এখানে যে টিউবিউল গুলো থাকতেছে এবং প্লাস যে টিউবুলার সেলগুলো থাকতেছে, এই বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড গিয়ে করবে কি জানেন? এই টিউবুলটা হচ্ছে ব্লক করে দিবে। দেখেন তো, এই যে টিউব আমি যেটা কালো 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 করে হচ্ছে মার্ক করে দিচ্ছি, এই যে টিউবুলটা ব্লক করে দিল। তাহলে টিউবুলটা যদি ব্লক করে দেয়, আমার কি আর আমার কোনো জিএফআর মেনটেন হতে পারবে? আর কি আমার জিএফআর মেনটেন হতে পারবে? আমার বডি থেকে ওয়েস্ট ম্যাটেরিয়াল বের হতে পারবে? পারবে না। কিন্তু তখন পেশেন্টের কি ডেভেলপ করবে বলেন তো? ক্রিয়েটিনিন রেস করবে না? এবং এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে একেআই। যদিও একেআই এর ডেফিনেশন হচ্ছে একটা বড় ডেফিনেশন, আমি আপনাদের কনসেপ্টটা বোঝানোর জন্য বললাম। তাহলে এই ইউরিক অ্যাসিডটা সে কি করতে পারে? ইউরেট নেফ্রোপ্যাথি করতে পারে, এবং পেশেন্টের হচ্ছে তখন দেখা যাবে টিউবিউলস ব্লক হয়ে যাবে, এবং টিউবুলার সেলগুলো হচ্ছে তখন দেখা যাবে ইনফিল্ট্রেট হয়ে যাবে ইউরিক অ্যাসিড দিয়ে। প্লাস ইউরিক অ্যাসিডটা সে তো একটা অ্যাসিডধর্মী পদার্থ। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে তখন দেখা যাবে যে হচ্ছে আরো বেশ কিছু ক্রিস্টাল ফর্মেশন হয়ে যাবে রেনাল টিউবিউলসের ভিতরে। আপনারা বুঝতে পারলেন? তাহলে তখন কি হবে? পেশেন্টের ইউরিন আউটপুট ফল করে যাবে, ক্রিয়েটিনিন হচ্ছে বেড়ে যাবে। তো এই কন্ডিশনটাকেই আমরা বলি হচ্ছে যে ইউরেট নেফ্রোপ্যাথি বা হচ্ছে ক্রিস্টাল নেফ্রোপ্যাথি, অর্থাৎ ইউরিক অ্যাসিডটা ক্রিস্টালাইজেশন হয়ে যাবে। তো তাহলে আমরা যদি এখন এই জেনথিন অক্সিডেজ এনজাইমটাকে যদি সামহাউ হচ্ছে ব্লক করতে পারি, এই জেনথিন অক্সিডেজ এনজাইমটাকে যদি সামহাউ ব্লক করতে পারি, তাইলে হচ্ছে আর এই পিউরিন থেকে হচ্ছে ইউরিক অ্যাসিডটা তৈরি হবে না। তাহলে এই এনজাইমটাকে ব্লক করবে এমন ড্রাগ কি আছে বলেন তো? দিস ইজ কল্ড অ্যালোপিউরিনল। কেমন? অ্যালোপিউরিনল। তাহলে এই জন্য আমরা টিউমার লাইসিস সিন্ড্রোমের প্রোফাইলেক্সিস হিসেবে, অর্থাৎ কেমোথেরাপি দেওয়ার আগে যদি আমাদের হাই রিস্ক থাকে যে তার টিউমার লাইসিস সিন্ড্রোম ডেভেলপ করে যাওয়া, টিউমার লাইসিস সিন্ড্রোম মোস্ট কমনলি কখন দেখা যায় বলুন তো? স্পেশালি কিছু সলিড অর্গান ম্যালিগন্যান্সি এবং প্লাস লিউকিমিয়া, এবং কমনলি হচ্ছে লিম্ফোমাতে এটা দেখা যায়, বুঝছেন? তাদের টিউমার বাল্ক অনেক বেশি থাকে। তো আপনি যদি বুঝতে পারি পেশেন্টের টিউমার লাইসিস সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা তাকে আগে থেকে প্রোফাইলেকটিক্যালি হচ্ছে অ্যালোপিউরিনল দিয়ে নিব। তাহলে হচ্ছে আর তার বডিতে ইউরিক অ্যাসিডটা বেশি বেশি তৈরি হবে না। ঠিক আছে? তাহলে এটা একটা বড় পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আমরা আর ম্যানেজমেন্টের জন্য কি করতে পারি বলুন তো? এই যে পেশেন্টের একে ডেভেলপ করে যেতে পারে, টিউবুল ব্লক হয়ে যেতে পারে, এক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টের প্রপার হাইড্রেশন মেনটেন করাটাই হচ্ছে একটা বড় চিকিৎসা। ঠিক আছে? অর্থাৎ হাইড্রেশন মেনটেন করাটাই হচ্ছে একটা বড় চিকিৎসা। আর কি হতে পারে বলেন তো? হাইড্রেশন দিলেন, তারপর হচ্ছে অ্যালোপিউরিনল দিলেন, কিংবা অ্যালোপিউরিনলে কিন্তু আমরা প্রোফাইলেক্সিসই দিই। ঠিক আছে? আর ইউরিক অ্যাসিডটা যদি একবার ডেভেলপ করে যায়, তখন এটা টক্সিসিটি কমানোর জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে রাসবুরিকেস। হ্যাঁ, রাসবুরিকেসও আমরা ব্যবহার করতে পারি, প্রপার হাইড্রেশন মেনটেন করতে পারি। তারপরে যদি দেখি যে না, কোনোভাবেই হচ্ছে এই একেআই হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, তখন আমাদের শেষ পর্যন্ত কি করা লাগতে পারে? ডায়ালাইসিস করা লাগতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন টিউমার লাইসিস সিনড্রোমে তাহলে কি কি বেশি বেশি থাকবে আমাদের বডিতে? পটাশিয়াম বেড়ে যাবে, আমাদের ব্লাডে হচ্ছে ফসফেটের লেভেল বেড়ে যাবে, আমাদের ব্লাডে নিউক্লিক অ্যাসিড বেশি বেশি আসবে, সেখান থেকে পিউরিন পাইরিমিডিন মেটাবলিজম বেশি হবে, তাহলে হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। আমি একটু লিখে দেই কি কি জিনিস বাড়লো। পটাশিয়াম বাড়লো, ফসফেট বাড়লো, আর কি বাড়লো বলেন তো? ইউরিক অ্যাসিড বাড়লো। কিন্তু কমে গেল কোন জিনিসটা? একটা জিনিস কমে গেল। ঠিক আছে? আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেল, আর সাথে একে ডেভেলপ করলে হচ্ছে ইউরিন আউটপুটটাও কমে যাবে। ঠিক আছে? তাহলে আপনারা কি বুঝতে পারলেন জিনিসটা? একটু কনসেপ্ট ওয়াইজ হচ্ছে মনে রাখবেন, কজ এখান থেকে হচ্ছে আপনাদেরকে অনেক রকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। আশা করি আপনারা এতটুকু যদি একটু বুঝতে পারেন কনসেপ্ট ওয়াইজ, তাহলে আপনাদের জন্য হচ্ছে জিনিসটা ইজি হবে। তো আজকে এতটুকুই থাকলো। ইনশাল্লাহ সামনে হচ্ছে আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং এবং এক্সাম ওরিয়েন্টেড টপিকস নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।